আমার অনেক ছবি চলে গেছে, এরকম অনেক ছবি। আর সব তখন তার নাম করা করা হিরোইন, তারা কেড়ে নিয়েছে। আমাকে দাও, আমাকে দাও, আমি করবো। ছবি বিশ্বাসের সঙ্গে শুটিং করছো, উনি না আর্টিস্টকে গোলমাল করে দেন। দেখা অভিনেতা বলতে উত্তম কুমার বলে শর্মিলার মায়ের পাঠ করতে হবে। আমি না কি করে বলছেন আপনি ঋষিদা, আমি শর্মিলার মায়ের পাঠ করবো। শর্মিলা আমার থেকে 2 বছরের ছোট হবে, 2-3 বছরের ছোট হবে। নমস্কার, সেলুলয়েড এবং ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আজকে যার কাছে এসেছি, 67 বছর হলো তিনি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন। ভারতবর্ষের এমন কোনো বড় পরিচালক নেই যার সঙ্গে উনি কাজ করেননি। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা, গুলজার, অজয় কর, তনু মজুমদার আরো আছে। আর যদি অভিনেতাদের ধরা হয় তাহলে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, ধর্মেন্দ্র, এদের সবার সঙ্গে উনি কাজ করেছেন। আজকে আমরা এসেছি লিলি চক্রবর্তীর বাড়িতে। কেমন আছেন? ভালো আছে। আমি না আপনাকে আজকে দেখে, এই গায়ে চাদর টাদর জড়িয়ে বসে আছেন, এটা দেখে না আমার উমা চরিত্র কথা মনে পড়ে গেল। শাখা পোশাখা আমি প্রথম ঢুকলাম, মানে সেইটাই কিন্তু প্রথমে তাই মনে হলো। আমরা শুরু করি, আপনার কেরিয়ারের শুরু থেকেই করি। হ্যাঁ, আসলে আমি মধ্যপ্রদেশে আমি বড় হয়েছি। আমরা যে জন্য হিন্দিটা আপনার ভালো। হ্যাঁ, যার জন্য হিন্দিটা, মানে হিন্দি শুনে সব কেউ বলতো না যে আমি বাঙালি। বিশেষ করে গুলজারজি বলেছিলেন, आपको लगता ही नहीं आप बंगाली है, इतना अच्छा हिंदी बोलती है, बिल्कुल जया जी जैसी। আমরা জয়া তো জয়াও ইন্দ্র থাকতো, ভোপালে থাকতো, ও মধ্যপ্রদেশ। তো আমার লেখাপড়া সব হিন্দিতে ওখানে। তো আসলে আমি ঢাকার মেয়ে, আমার জন্ম হয়েছিল ঢাকাতে। এই পার্টিশনের 1 বছর আগে আমার বাবার বড় ব্যবসা ছিল খুব, তো সেখানে কিছু গন্ডগোল হওয়াতে বাবা 1 বছর আগে চলে এসেছিলেন, আমাদেরকেও নিয়ে এসেছিলেন সবাইকে। তখন আমার 5 বছর বয়স। তো এখানে বেশি দিন থাকিনি, বড় মামা থাকতেন এতে মধ্যপ্রদেশে, পড়াশে চিনওয়াড়া ডিস্ট্রিক্টে। তো মামা বললেন এখানে চলে এসো, এখানে কিছু করো। এখানে এসে অনেক চেষ্টা করেছিলেন বাবা, যা টাকা পয়সা এনেছিলেন, মায়ের যত গয়না ছিল, আর মার খুব শখ ছিল সব আমাদের প্রত্যেককে গয়না পরিয়ে রাখতেন, বালা, হার, কানের দুল, মানে ছোটবেলাতেই আর কি খুব গয়নার শখ ছিল মায়ের। মায়ের নিজের 200 ভরি গয়না ছিল, একজনকে রাখতে দিয়েছিল যে, হ্যাঁ তখনকার দিনে কিছু নয় ওটা। সে ভদ্রলোক পরে অস্বীকার করেছেন যে বৌদি আপনার তখন মাথা ঠিক ছিল না, কাকে দিয়েছেন কে জানে। ওইখানে মানে বাবার এত বন্ধু, একসাথে দুজন খাওয়া দাওয়া করতেন, একরকম লুঙ্গি কেনা হতো, একরকম ধুতি কেনা হতো, একরকম পাজামা কেনা, মানে এরকম বন্ধু ছিলেন। আমার মামা বলে ডাকতাম ওনাকে, কাকা। কিন্তু তিনি এরকম একটা অবস্থা করলেন। বাবা যা টাকা পয়সা এনেছিলেন, মায়ের হাতে যা গয়নাগাটি ছিল, আমাদের যা ছিল সব দিয়ে অনেক ব্যবসা করার চেষ্টা করেছিলেন। বাবা সেই বড় ব্যবসা করব এরকম একটা সবসময় চিন্তাধারা ছিল, সব নষ্ট হয়ে গেল। মামা যখন ডেকে নিলেন, বললেন এখানে কন্ট্রাক্টরটি করো, ওখানে কোল মাইন্সে দিয়েছিল আর কি। তো বাবার সেখানেও অসুবিধে হলো, হিন্দি বলতে পারেন না, আর সব তো হিন্দুস্তানি ওখানে। আমরা তো শিখে ঠিকই গিয়েছিলাম, আমরা হিন্দি পড়তাম, করতাম সব কিছু, কিন্তু বাবা সেই ওই বাঙাল ভাষাই বলতেন। বাবা আবার হুট করে কলকাতায় চলে এলেন, এসে এটা ওটা সেটা করতে থাকলেন। অবস্থা আমাদের খুবই, অনেক ভাই বোন ছিলাম আমরা, কিছু করে উঠতে পারলেন না বাবা। তখন আমার মেজদি আমার এই বাবাকে হেল্প করবে বলে একটু নাটক করতেন আর কি। অফিস ক্লাবে তখন অনেকেই নাটক করতো, গীতা দি, মাধবী দি, এরা সব নাটক করতো অফিস ক্লাবে। ওরা বলতো কিনা জানি না, কিন্তু আমি বলি, আমিও করি। আমিও করতাম ওখানে। হ্যাঁ, ওখানেই আলাপ হয়েছিল মাধবীদির সঙ্গে, আমার মেজদির বন্ধু ছিল। তো মেজদি করতো, তা আমিও বাবাকে বললাম, আমার কাছে যখন অফার এলো, আমি একটা ছোট্ট রোল করছিলাম, একটা রিহার্সাল দেখতে গিয়েছিলাম মেজদির সঙ্গে। তো আমি তো ছোট্টবেলা থেকে আমার মা আমাদের দিয়ে খুব নাটক করাতেন ওখানে মধ্যপ্রদেশে। যে কোনো বাঙালি অনুষ্ঠানে, রবীন্দ্র জয়ন্তী, সরস্বতী পুজো, কালী পুজো হলেই মা ওখানকার পাড়ার আরও যারা সব বাঙালি পরিবার ছিল প্রত্যেক বাচ্চাদের দিয়ে মা নাটক করাতেন।
সঙ্গীত অনুষ্ঠান, ধ্যান অনুষ্ঠান, অনেক কিছু করতেন। মার এইসব দিকে সাংস্কৃতিক ব্যাপারটা খুব ভালো মানে বুঝতেন আর কি। তো সেই নাটক রিহার্সাল দেখতে গিয়ে আমার একটা ভালোবাসা ছিল না মানে অভিনয়ের উপরে। তো আমি হাঁ করে দেখছি, ব্ল্যাঙ্ক ভার্স বলছি, মেঘনাদ বধ কাব্য নাটক হচ্ছে, আমি হাঁ করে দেখছি। তো বলছে, খুকি তুমি একটা রোল করে দেবে, আমাকে বলেছে। আমি তখন ছোটো ছিলাম তো, তা আমি তো মানে একটুখানি খুকি বলেছে রাগ হয়ে গেছে। আমরা আচ্ছা ঠিক আছে করে দেবো, আমরা হ্যাঁ বলে দিয়েছি করে দেবো, কারণ অভিনয় করার একটা ওইসব দেখে মনে হচ্ছে যে আমি যদি এরকম বলতে পারি। তো ওই মেয়েদি আবার বকলো যে তুমি বাবাকে বললে না, মাকে জিজ্ঞাসা করলে না, তুমি এরকম করো, তুমি এখানে পড়াশোনা করতে এসছো, তুমি নাটক করবে, বলে করি না, একটা কি আছে, বাবাকে বললাম। তো সেই অভিনয়ের নিয়ম পরে মর্নিং শো হয়েছিল, একটা অফিস ক্লাব, এটা এমনি ক্লাবের এই ছিল গ্রুপ। তো সেই দেখতে এসেছে অনেক অফিস ক্লাবের লোকেরা, অফিসের লোক দেখতে এসে বলে যে আমাদের অফিসে নাটক হবে। তখন ওই আমাকে অফার দিল। তা আমি তখন বাবাকে বললাম যে মেজদি তোমাকে হেল্প করছে, আমিও করি, আমার ভাই বোনদের পড়া, আমি ইচ্ছে করে বাড়িতে যতটুকু পারবো পড়াশোনা করব। সেই অফিস ক্লাবে অভিনয় করতে করতে কুণালদা ছিলেন একটা অফিস ক্লাবের ডিরেক্টর, কনকদার ভাই কনক মুখার্জি ছিলেন ভানু গোয়েন্দা জজ অ্যাসিস্ট্যান্টের, না ভানুপেলা লটারি ডিরেক্টর। তা আমাকে বললে, খুকি বুড়ি তুই একটা রোল করে দিবি সিনেমায়। আমি সিনেমা, ছোটবেলা থেকে একটা সিনেমা মানে দেখতাম, পর্দায় সব লোক হাঁটছে কথা বলছে, আমার কত মনে হতো যে আমি ছোটবেলায় আমি যদি এরকম হাঁটতে পারতাম, এরকম যদি কথা বলতে পারতাম। ওই মধ্যপ্রদেশে সব কোম্পানির আর গভর্নমেন্টের দুটো গাড়ি আসতো মাসে দুটো করে, ওই কুলি কামিনদের জন্য পাঠাতো, আমরা বাবুরাও সব দেখতো, ওই চেয়ার টেবিল পেতে বসে, ওরা সব সোজা হয়ে দেখতো, ওরা উল্টো দিকেও বসতো, উল্টো দেখতো, এই দিক ওদিক পর্দা মাঝখানে। এই স্বদেশ ছবিতে করেছিল না শাহরুখ খান, পর্দা টাঙিয়ে মাঠে, উল্টো দিক থেকে দেখা যেত, দুদিক থেকেই দেখা যেত, অত লোক হতো তো, একটা দিক থেকে দেখতে সুবিধা হতো, দুদিক থেকেও বসতো, এইরকম দেখতাম। আর গাড়ি এলে গভর্নমেন্টের একটা গাড়ি আসতো আর একটা কোম্পানির গাড়ি আসতো, শহরের থেকে একটা, সেই আমি দৌড়ে চলে যেতাম গাড়িতে, কে কে আর্টিস্ট আসছে, কে সব নাম মুখস্থ করে এসে বাড়িতে, মানে অমুক ছবি, এই নাম, ওই মানে তখন একটা আলাদা উত্তেজনা হতো আমার ভেতরে, যে এরকম সে পর্দার মধ্যে দেখতে পাবো। তা আমাকে যখন বললো সিনেমা, আমি আমি ওরকম পর্দায় হাঁটতে পারবো, ওরকম সিনেমা ডায়লগ বলতে পারবো। আপনার তো বয়স 17 বছর। তা আমি বললাম আচ্ছা যাবো, বলে তুই রাধা ফিল্ম স্টুডিওতে চলে যাবি, তো তুই তো রাস্তাঘাট চিনিস না, বাবাকে নিয়ে যাবি সঙ্গে করে। বাবাকে বললাম, বাবা খুঁজে খুঁজে এসে উল্টোডাঙ্গা থেকে, ওখানে 15 মিনিট সময় লাগতো তখন, রাধা ফিল্ম স্টুডিও মানে টালিগঞ্জে। 15 মিনিট। এখনকার মতো যানজট ছিল না তো, হুশ করে চলে আসতো বাংলা হসপিটালের পিছনে। তো বসে আছি বাইরে, একটা চেয়ার ছিল, তো বাবাও বসেছিলেন। তো এক ভদ্রলোক এলেন, বলেন আচ্ছা হ্যাঁ ঠিক চলবে চলবে হয়ে যাবে, মেকআপ করে নাও। আমি মেকআপ মানে আজকে শুটিং নাকি, বলে হ্যাঁ আজকে শুটিং। ওই শাড়ি পরে গিয়েছিলাম, ওই খুকি বলে আমি শাড়ি পরে গিয়েছিলাম। তো বলতে এই শাড়িতেই চলবে, আমাকে একটু মেকআপ টেকআপ করে দিল। রাত্রি শুটিং হবে, মানে রাত্রি মানে 10টা-12টা এরকম হয়ে যাবে। তো বাবা বললো বাড়িতে তো বলা নেই, তখন তো ফোন টোনও ছিল না। তখন বাবা বললো তুমি চুপটি করে এখানে বসে থাকো, কোথাও যাবে না এদিক ওদিক, আমি বাড়িতে গিয়েই বলে আসবো, মানে চলে আসবো। গিয়ে বলে চলে এলো বাবা। আমি শুটিং করলাম। আমার কো আর্টিস্টকে কমল মিত্র আর জওহর রায়, ভানুপেলা লটারি। আমি তো চিনি না ওদেরকে, আমাকে যা যা বলেছে আমি করে দিয়েছি। বসে থাকতে হবে, করতে হবে, এই চমকে উঠবে, ঘুমিয়ে পড়েছে, এসে ডাকলে চমকে উঠে দাঁড়াবে, এইসব যা যা বলেছে আমি তাই করে দিয়েছি। আমাকে 50 টাকা হাতে ধরিয়ে দিয়েছে। ওই ডায়লগটা ছিল বলতে স্যাটা স্যাট, এবারে কি ডায়লগ ছিল? হ্যাঁ সে আর মনে নেই আমার, যাই হোক 50 টাকা দিয়েছিল। 50 টাকা তখন তো অনেক, 50 টাকা বাবার হাতে দিয়ে দিলাম। তো আমার প্রথম রোজগার 50 টাকা। তারপরের দিন শুটিং রিহার্সালে গেছি, তা আমাকে বললে তুই কী করেছিস, দাদা আমাকে খুব বকলো। আমি কি খারাপ করছি কিছু?
বলছে না দাদা, বললে মেয়েটাকে আগে দিলি না, ওকে আমি হিরোইন করতাম। এত ফ্লেক্সিবল, ওকে যা বলছে ও তাই করে দিচ্ছে। একটু ভয় পেল না, কমল মিত্র জহরের সঙ্গে কাজ করলো, একটু জিভ টানলো না, এরম করলো না, কিছু করলো না। আমরা ওরা কে, আমরা বাংলা ছবি দেখতাম না, দেওয়ানন্দের ফ্যান ছিলাম, ওইসব দেখতাম। তো বলছে কমল মিত্র জহরার খুব বড় আর্টিস্ট। আমরা তাই নাকি, ইস আমাকে যদি আগে বলতো তাহলে ভয় পেয়ে যেতাম। আগে বলেনি, আমি ভয় পাই নিয়ে যাবে। তো সেই আমার শুরু হলো। সেইখান থেকে একজন ক্যামেরাম্যান দেখেছে আমাকে ওরকম অভিনয় করছি, আর আরেকটু দুটো তিনটে জায়গায় সেই ক্যামেরার কাজ করছে। তাকে বলছে একটা নতুন মেয়ে এসছে, ওকে নাও তোমরা, খুব ভালো কাজ করবে। সেই আরও দু তিনটে এরকম ছোট ছোট পাঠ করলাম। একটাতে মধ্যরাতের তারা, সেটাতে ছবিদা বাবা, আমি বড় মেয়ে, আরেকটা বোন ছিল, পিনাকিদার ডিরেক্টর। সেখানে শুটিং করতে গেছি, বাড়িতে সবাই বলে ছবি বিশ্বাসের সঙ্গে শুটিং করছো, উনি না আর্টিস্টকে ই করে দেন, মানে গোলমাল করে দেন, যাতে সে ভালো করতে না পারে, ডাউন করে দেয়। আমি একটু বুঝতে পারিনি, বলে এই সে আবার কি অভিনয় করবো, সেখানে ডাউন করবে কি। তো শুটিং করছি, তো একটা শট হয়েছে, খুব বাবার মুখে মুখে তর্ক করছি, শটটা খুব ভালো হয়েছে, সব প্রত্যেকেই খুব খুব ভালো হয়েছে। বুড়ি মানে পিনাকিদা হিসেবে যে বুড়ি খুব ভালো করেছিস, খুব সুন্দর হয়েছে, এরকম খুব এই করলো। তা আমি খুব খুশি। ছবিটা বলছে না, আরেকটা নিতে হবে। বলে রে কি না পাচ্ছে নাকি আমাকে এরকম করে। তখন কেন, আমি প্রথমে গিয়ে আলাপ করে নিয়েছিলাম, পায়ে হাত দিয়ে প্রণাম প্রণাম করে, যে আমি আমার লেডি, তো আমি প্রথম অভিনয় করছি ছবিতে। তো বলছে না, ও খুব ভালো অভিনয় করেছে, কিন্তু ও তো বোঝে না, লাইটটা নিতে ভুল করেছে, আমার শ্যাডোটা ওর মুখের ওপর পড়েছে, এত ভালো অভিনয় করেছে, শ্যাডোটা মুখে পড়ে না, মুখটা অন্ধকার অন্ধকার লাগছে, তোমরা আরেকটা নাও। ও এরকম আরও ভালো করতে পারবে না তুমি? আমি হ্যাঁ পারবো, চেষ্টা করবো। তারপরে আরেকটা শট নিল, তো উনি খুব খুশি হলেন। তারপর উনি আমাকে স্টার থিয়েটারে নিয়ে এলেন। আচ্ছা, স্টার থিয়েটারে মানে যাদের হাট, ওখানে আর্টিস্ট মানে আর্টিস্ট, স্টার তো স্টার, ছবি বিশ্বাস, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, গীতা দে, এদিকে বসন্তদা হিরো, সাবিত্রী হিরোইন, কমল মিত্র আছেন, মানে বসন্তদার বাবা, অপর্ণা দেবী বসন্তদার মা, তুলসী চক্রবর্তী আছেন, শৈলেন মুখার্জি আছেন, মানে ওখানে প্রত্যেকে মানে নাম করা, চন্দ্রশেখর বাবু আছেন। আমি সেখানে নতুন একদম, ওই অনুপদার বোন, ছবিদা বাবা, অনুপদার দাদা, আমি, আর আমি সেকেন্ড লিড আর কি। বসন্তদা, আমি ছবি টবি আঁকি বলে বসন্তদা আমাকে পছন্দ করেন, কিন্তু বাড়ির লোকেরা ওকে বিয়ে দিয়ে দিয়েছে সাবিত্রীর সঙ্গে, একটা বাচ্চাও আছে। আচ্ছা, এই গল্প শ্রেয়সী সুবোধ বোসের লেখা। সেই অভিনয় করতে গিয়ে ওখান থেকে অনেক অফার পেলাম আমার ছবির। মানুদার কি বলে, তপনদার হাসিডুবাকে ওইখান থেকে প্রথম পেলেন? না না, প্রথম মানে প্রথম ওখান থেকে কি মানে অফারটা পেলেন তপন সিনহার থেকে? তপন সিনহা আমি এখন যেটা তখন NT2 ছিল, আন্ডারশোল্ডারের উপরে, সেখানে একটা ছবি শুটিং করছিলাম, ঢুলুদার, অরবিন্দ মুখার্জি, আহ্বান ছবি। সেখানে অনিলদা হিরো ছিলেন, আর সেখানে অনুপদা আমার দাদা পাঠ করছিলেন। তো আমি অভিনয় করছিলাম, তখন অনিলদা এসে আমাকে বললেন যে এরকম তোমাকে ব্রেক টাইমে, লাঞ্চ ব্রেকে একজনের সঙ্গে আলাপ করিয়ে দেবো। তো আমাকে নিয়ে গেলেন। তখন তো মানে এত ভদ্র মানুষ ছিলেন, কোনো মেয়ে দেখলে বিশাল সিট থেকে উঠে দাঁড়াতেন, সে নমস্কার করতেন, যে মানে হচ্ছে বিদেশিদের মতন আর কি। মানে ও আচ্ছা আচ্ছা, বড্ড ফর্সা, আমার তো কালো করতে হবে, আমি কালি মাখবো, মানে ভালো রোল পেলে কালি মাখতেও রাজি। হাসিলিবাকের উপকথা তারাশঙ্কর বাবু, কালো মানে সাঁওতালি তো। এটা তো আপনাকে তো ঋত্বিক ঘটকও বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, মানে যাই হোক, তো সেই প্রথম অফার পেলাম। এদিকে ঢুলুদার ছবি করছিলাম, আহ্বান, সন্ধ্যা রায় হিরোইন, আমি সেকেন্ড লিড, অনিল দাও, আর ওই বাবা কি বলে এখানে ছবিদার বাবা, আর অনুপদার দাদা। তো এরকম সেকেন্ড লিড করতে 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 তপনদার ওখানেই আরেকটা, মানে তপনদার ঠিক না, তপনদার অ্যাসিস্ট্যান্ট বলাই সেন, সে করলো কেদার রাজা। তপনদাই পুরো ডিরেকশন দিয়েছিলেন, মানে ওর নামটা ওকে তোলবার জন্যে
মালাই ডাকে তোলার জন্য এরকম করেছিলেন। যাই হোক, সেই কেদার রাজাতে আমি এত আউটডোর ছিল, তখন আমি আর থিয়েটার নিয়ে মানে এমনিতেই তো হাঁসুরিবাগের সময় আমাকে ছুটি নিতে হয়েছিল, ওখানে বলেছিল যেরকম আমরা ছুটি দিই না। কেদার রাজা করতে করতে আরো অনেক ছবি পেলাম, সবই ওই সেকেন্ড লিড না তো ফার্স্ট লিড এরকম, কোনটাতে মানে এক শেষ চিহ্ন, তারপরে আরো কি কি সব ছবির নামও মনে নেই। সূর্য স্নান, শম্ভুমিত্র আর রক্তিমিত্রের ছবি সূর্য স্নান, সেখানেও সেকেন্ড লিড করলাম আমি। উত্তম কুমারের সঙ্গে প্রথম সিনেমা করে বিপাশা। হ্যাঁ, বিপাশা, কিন্তু বিপাশা ওনার সঙ্গে আমার সিন মানে সুচিত্রা সেনের সঙ্গে ছিল, ওনার সঙ্গে সিন শেয়ার ছিল না, স্ক্রিন শেয়ার ছিল। তো সেখানে উনি আমাকে দেখেছেন, ওনার সঙ্গে প্রথম ছবি দিয়ানিয়াতে উনি এত সুন্দর কথাটা তো বলতেন না, মানে ভাবতেই পারেনি যে অত বড় একজন আর্টিস্ট, অত বড় শিল্পী। উনি দিব্যি গল্প করতেন, বাড়িতে কি খেয়েছেন, কখন ঘুমোতে গেছেন, আর তোমার বৌদিকে আর বলো না, খালি খাবে আর ঘুমোবে, আর না টাকার জন্য আমাকে ফোন করবে। একদিন ফোন করতে যাচ্ছে, তখন তো মোবাইল ছিল না, তখন এতে বাইরে থেকে গিয়ে ফোন করতে হতো, বাইরে যাচ্ছেন ফোন করতে, আমি তখন ফোন করে আসছি বাড়ি থেকে, তখন আমার বিয়ে হয়ে গেছে। একটা ছবি করতে এসেছিলেন উনি, ছবি তো আর হয়নি। আমার মা অসুস্থ থেকে, মা খুব দেখাশোনা করতো, ওনার বাবা মা একদিনে মারা গিয়েছিলেন, মা মারা গিয়েছিলেন, বাবা তাই থেকে সুইসাইড করেছিলেন। তো সেটা বাবা নিতে পারেননি যে ওনার মায়ের মৃত্যুটা, সেই জন্য মায়ের অসুখ দেখেও আর থাকতে পারেনি, প্রায় রেগুলার আসতো, এসে মাকে দেখাশোনা করতো। তারপর আমরা তখন উল্টোডাঙায় একটা মানে হাফ বস্তির মতো বলা যায়, মানে বস্তি মানে কি যেরকম বস্তি বাড়ি সেরকম নয়, একটা বাড়ি কিন্তু এরকম টালির ছাদ ছিল, ওটা বাড়িওয়ালারই বাড়ি। ওই বস্তি আশেপাশে বস্তি ছিল, মাঝখানে ওই বাড়িটা ছিল, উঠোন টুটোন সবই ছিল। আমাদের দুটো ঘর ছিল, এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মাঝখানে ওরা থাকতো, খুবই ভালোবাসতো আমাদেরকে। তো যাই হোক, বাবা মানে তখন টুকটাক কাজ টাজ করতেন, আমরাও বাবাকে হেল্প করতাম এসব করে। তো উনি আমাদের সঙ্গে নিয়ে চলেন বাদুর বাগানে। তারপর বাবা বললেন যে ও ছেলেটা আসে, লোকে কি বলবে, বিয়ে করে নাও। বিয়ে করে নিয়েছিলাম। তারপর উনি তো মানে ওনার নিজের ব্যবসা ছিল, একটা দোকান ছিল, মানে স্টেশনারি দোকান, মানে ওষুধের দোকান, এসব ছিল, 2-3টে দোকান ছিল। ম্যাডান স্ট্রিটে থাকতো, ধর্মতলায়। হ্যাঁ, তো বললো যে এরকম একটা বাড়ি ভাড়া করে ও থাকতে লাগলো এখানে। ওই বাড়িটা ছেড়ে দিল, আমার ভাই বোনেদের সব স্কুলে ভর্তি করে দিল, মানে আমার দেখাশোনা সব ওই করতেন এখন। তো বললো তুমি কাজ করো, আমি সব দেখি বলে দেবো কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না, এর সব বলে দিত আগে থেকে। এই করতে করতে আমি অনেক। নাম কি? অজিত ঘোষ। হ্যাঁ, নাম মুখে নেব না এমন নয়, অজিত ঘোষ। তো ওই যে ওনার ছবি ওখানে ফুলের মালা দেওয়া আছে। বয়সে আমার থেকে বড় ছিল, কিন্তু অভিভাবকের মতনই ছিলেন একদম, খুব মানে দেখাশোনা করতেন। আমার বাবা মা ভাই বোনেদের, একটা বোনের বিয়ে দেওয়া হলো, তারপরে সব ভাই বোনেদের স্কুলে ভর্তি করে দেওয়া হলো। আপনি তো আমার অসুস্থতার সময় আপনি অনেকটাই, আপনি এমন হয়েছে, তো আমি যেটা শুনেছি আপনি শুটিং এর মাঝখানেই আপনি চলে এসেছেন, তখন আমি জানি চোখের বালির শুটিং ছিল, হচ্ছিল, ওটাই ছেড়ে দিল আমাকে, চলে যাও, এটা হয়েছে। এবার আমি একটু দেয়ানিয়াতে একটু ফিরি। হ্যাঁ, তো দেয়ানিয়া আমি হয়তো বাড়িতে ফোন করেছি যে আমি ঠিক মতন এসে গেছি, আমি শুটিং করছি। ও তার উত্তম দা আসছেন, আমি কোথায় যাচ্ছেন বলে, ফোন করতে যাচ্ছি, বাড়িতে খবর দিতে হবে না, বাড়িতে টাকার দরকার হলেই খালি ফোন করে, তোমার বৌদি তো খায় আর ঘুমোয়, টাকা চায়, এরকম সব মজা করে করে বলছেন। আর ওরকম বলবেন না বৌদিকে, বলে না ওরকমই বুদ্ধি, এরকম মানে খুব মানে বিদ্ধতা ছিল, মানে এত সুন্দর কথা বলতেন, মনে হতো না যেন কতদিন চেনা এরকম। আপনাদের তিনজনের যে সিনটা, এটাকে কিন্তু দেখলে ভীষণটা ন্যাচারাল বলে মনে হয়, মানে মনে হয় না যে ওটা সিনেমা কোন স্ক্রিপ্ট থেকে করা বা অভিনয়, তিনজনেরই, মানে যেমন তরুণ কুমার তেমন আপনি, তেমন উত্তম দা তো স্বাভাবিক অভিনয় করতেনই। আমারও প্রবণতা ছিল এরকমই অভিনয়, সব ছবিতেই। তো আমার বেশ ভালো লাগলো যে উনি ওরকম অভিনয় করেন। বুড়োদা দেখলাম সেও ওরকম,
তো সাংঘাতিক। খুব মজা লাগলো ছবিটা শুটিংটা করে। সারা ছবিতেই আমরা একসঙ্গে, মানে আমার তনুজার থেকেও বেশি রোল ছিল আমার, হ্যাঁ, হ্যাঁ। বড় রোল ছিল। মানে বলেন একটা ছবির হিরোইন আর একটা গল্পের হিরোইন, ওই গল্পের হিরোইনটা ছিলাম আমি। তুমি যা তো এন্ট্রিও পড়ে, কিন্তু আপনার ওই যে পুরো একটা কিরকম যেন একটা পরিবার মতন একদম, সিনেমা হ্যাঁ। দেখতে যাওয়ার সিনটা, হ্যাঁ, যে ওই যে লুকিয়ে পড়া। লুকিয়ে পড়া খুব মজার সিন ছিল। এরপরে দেওয়া নেওয়া হলো। দেয়া নেওয়া তারপর হলো, কি? তারপরে তো এরকম অনেক ছবি করেছি। তো তারপর কি বোম্বে? না না, দেয়ানার আরো কিছুদিন বাদে বম্বে গেছি, তখন ওই ভানু গোয়েন্দা জজ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে, তখন আমি ওইটা নিয়ে একটু বলুন, ভানুগন্ধে জব অ্যাসিস্ট্যান্ট একটু বলুন। সেটা যে করেছিল ডিরেক্টর পুনেনুদা, সে আমাদের দূর সম্পর্কে একজন আত্মীয় হতেন। উনি পরে বলেছেন, আমি জানতাম না। ও, বলে যে তোদের সঙ্গে আমাদের খুব মানে ইয়ে ছিল, হৃদ্যতা ছিল, কারণ আমার মামার বাড়ি টাইটেল রায়চৌধুরী, ওনারও টাইটেল রায়চৌধুরী, ওরকম একটা কিছু ছিলেন। এটা বোধহয় নর্থ বেঙ্গলে শুটিং হয়েছে। হ্যাঁ, নর্থ বেঙ্গলে হয়েছে, ডুয়ার্সে। হ্যাঁ। তারপরে দার্জিলিংয়ে বেড়াতে গেলাম, আমরা বেড়াতে গেলাম, তখন শুভেন্দুদা বিয়ে করেছে নতুন। তো বলছি আমরা যাবো, আমরা তোমরা এই হানিমুন করতে যাবে, আমরা কোথায় যাবো? আমি আমার বরকেও নিয়ে গেছিলাম সঙ্গে আমাদের। হ্যাঁ, বলেছিলেন, অপুদা বলেছিলেন। তো বলছে না না, তোমরাও চলো, আমরা একা একা লাগবে। আমাদের দুজনকে নিয়ে গেল দার্জিলিং, 2 দিন ছিল। সুটফুটের অর্ডার দিল দুজনেই, এইসব করে চলে এলাম ওখান থেকে। ভালো লেগেছিল বেশ ছবিটা কাজ করতে গিয়ে। ভানুদা মানে এত কেয়ার করতেন না, খুব কেয়ার করতেন। মানে মেয়েরা বাইরে গেলে তাদের যে একটা অভিভাবক থাকে, সেই হিসেবে উনি কেয়ার করতেন। সেইভাবে এই ওটা ওরম করবি না, এই এদিক দিয়ে আয়, ওই ওদিক দিয়ে আয়, এরকম করতেন। খুব মানে যত্ন নিতেন। জহর রায় জওয়ানরা তাই কেমন ছিলেন মানে মানুষ হিসেবে? মানুষ হিসেবে খুব মজাদার মানুষ ছিলেন। এত সুন্দর সুন্দর কথা বলতেন, আমরা হেসে লুটপাট হয়ে যেতাম, এত সুন্দর কথা বলতেন। তারপরে তো আমাকে সেই রংমহলে আমি অভিনয় করতে এলাম, ওখানে জহরদার ডিরেকশন, অপরিচিত। আচ্ছা আচ্ছা, তার পরিচালনা কাজে করলেন। হ্যাঁ হ্যাঁ, ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায় হলো। এবার আরেকজনের কথা একটু শুনবো। আপনার সঙ্গে প্রথম দিকে এই সিনেমাতে ছোট রোল ছিল নৃপতি চট্টোপাধ্যায়। নৃপতি চট্টোপাধ্যায়, নৃপতিদার সঙ্গে তো প্রায়ই দেখা হতো, অনেক ছবিতেই কাজ করেছি, সব ছোটো ছোটো পার্ট। আমার সঙ্গে হয়তো ছিল না, আমার সঙ্গে ওই একটাতেই ছিল। তো উনি চাইনিজ খেতে চাইতেন, দেখা হলে এই আমাকে একদিন চাইনিজ খাওয়াবি। সে খাওয়াবো বলেছিলাম, সে আর খাওয়ানো হলো না, তার আগে উনি চলে গেলেন। আচ্ছা। এটা আমার একটা মনের ভিতরে দুঃখ রয়ে গেছে। বলেছে একদিন কিন্তু খাওয়াবি আমাকে, আমি হ্যাঁ খাওয়াবো। এখন রেগুলার তো দেখা হতো না, চলে গেলেন। নৃপতি চট্টোপাধ্যায় সম্পর্কে একটা ঘটনা তো শুনেছিলাম, যে উনি নাকি নতুন পাঞ্জাবি কিনে ছিঁড়ে তাতে রিপু করে পড়তেন। সেটা আমিও শুনেছি, হ্যাঁ। আমি জিজ্ঞেস করিনি যে কেন করতেন। এবং নিজে হাতে রিপু করতেন। হ্যাঁ, ওটা আর কি নিজে সাধারণভাবে থাকবেন বলে এরকম করে করতেন আর কি, আমার মনে হয়। আমি নেপথ্যদের সম্বন্ধে ছবিদার কাছেও শুনেছি, বলে এত দুষ্টুমি করতো। ছবিদা ওই হয়তো ডায়মন্ড হারবার চলে গেছেন গাড়ি নিয়ে শুটিংয়ের পরে, ওখানে গিয়ে ড্রিঙ্ক ফিঙ্ক করে আমার বাড়ি চলে আসতেন। তো এরকম যার সঙ্গে যেত তারাও এরকম খেতে টেত, তো ছবিটা বাড়ি চলে আসতেন। তো একদিন এরকম গেছে, তো নিপতিদার দুষ্টুমি বুদ্ধি, ওর ডিকিটি খুলে ডিকির তলায় ঢুকিয়ে ওখানে গেছে, গিয়ে বেরিয়ে এসছে খাবে দাদার কাছ থেকে। এটা তরুণ মজুমদারের লেখাতেও আছে। হ্যাঁ হ্যাঁ, মানে সিনেমা পাড়া দিয়ে যে বইটা তরুণ মজুমদার লিখেছিলেন, তাতেও এই ঘটনাটার কথা আছে। খুব মজার লোক ছিলেন, খুব মজার লোক ছিলেন। তারপরে মানে দেখা দেয়নি ছবিটাকে, আচ্ছা। প্রথমে তো দেখা দেয়নি। তারপরে যখন ফিরে এসে যখন বাড়ির কাছে এসে ড্রাইভারকে বলছে এই ডিকিটা খোল, বার করে দে ওকে। এরকম নাকতলা বাড়ি না? হ্যাঁ, নাকতলা বাড়ি। ওনার বাড়িতেও গেছি আমি। আমার বড় গিয়েছিলেন ওখানে বাড়ি খুঁজতে, কিন্তু বাড়ি খুঁজতে গিয়ে গাড়ি কিনে নিয়ে চলে এলেন। আচ্ছা। বাড়ি খুঁজতে গেছে, বিমল মুখার্জি ছিলেন ক্যামেরাম্যান, তপনদার ছবির ক্যামেরাম্যান ছিলেন। তো ওর সঙ্গে দেখা হলো, একটা গাড়ি নিয়ে যাচ্ছিল। ওই কোথায় যাচ্ছ অজিত? তো বলছি একটু বাড়ি দেখতে এসছি, এখানে জায়গা দেখতে এসছি। তো বলে গাড়ি কিনবে? বলে গাড়ি, বলে এই গাড়িটা বিক্রি হবে, অরুন্ধতী দেবীর গাড়ি, আচ্ছা। ওপেল ডেকর্ড, জার্মানির কনসুলেট থাকতো ওনার বাড়িতে, যাওয়ার সময় অনেকে গাড়িটা দিয়ে গেছে, তো উনি গাড়িটা বিক্রি করবেন। তো গাড়িটা চড়ে ওর ভালো লাগলো, বলে কিনবো।
গাড়ি নিয়ে চলে গাড়ি নিয়ে চলে এলাম। এরপরে কি তারপর বম্বে? এরপরে মানে আরো ছবি করছিলাম, করতে করতে বম্বেতেও কি একটা প্রথমে গিয়েছিলাম একটা মাইথোলজিক্যাল ছবি। মাইথোলজিক্যাল মানে ঠাকুর দেবতা নয়, ওই রাজা রানী, সে যে মানে বিষ্ণুর খুব ভক্ত ছিল। বিষ্ণু পুরাণ, সম্পূর্ণ বিষ্ণু পুরাণ ছবিটার নাম ছিল। আচ্ছা। তো সেই ছবি করতে সুলোচনা দেবী বলে একজন আর্টিস্ট ছিল ওখানকার বম্বে, সে বাঙালি, সুলোচনা চ্যাটার্জি। সেও, তার স্বামীর নাম ওর ভানু বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে একটা বাংলা ছবি করেছিলাম জননী, অজিত গাঙ্গুলির। সেই জননী করতে গিয়ে ওনার সঙ্গে আলাপ হয়েছিল। ওনার স্বামী যখন ছবিটা করছে বলছি, তুমি ওই মেয়েটি কিনা, ও ভালো হিন্দি বলতে পারে আর ভালো অভিনয় করে। তো সেই আমার ঠিকানা নিয়ে আমার বাড়িতে এসেছিলেন ভদ্রলোক, যে এরকম একটা ছবি করবো, মানে চলো যাই একটা ছবি। তখন নশন পিরিয়ড চলছিল, তখন মানে মানে কাজের অস্থিরতা চলছিল ওখানে, স্টুডিওতে ঢুকে গুলি টুলি চলছিল। তো সেই ভয়ে বলে ঠিক আছে, আমাদের শুটিং ফুটিং বন্ধ আছে, চলো যাই কিছুদিন কাজ করে আসবো। সেই কাজ করতে গেলাম, সেখানে অসীম কুমার হিরো ছিল। অসীম ও তো অনেক ছবি করেছে, তো ও রাজা, আমি সাংঘাতিক লাইফ। হ্যাঁ, শেষটাও খুব প্যাথেটিক, মানে এটা ভাবতে পারিনি যে ওর এরকম হবে। ওকে আমি হাঁটতে দেখেছি, ওর সঙ্গে ওর বউটা কি যেন লাস্টের বউটা, হ্যাঁ ওই যিনি ওই যে অ্যাসিস্ট এর কাজ করতেন, না ছবিতেও কাজ করেছিল, ছবিতে কাজ করতেন ওটা। হ্যাঁ ওটা নামটা আমার মনে নেই। ও ছবি করেছিল, বলছেন আগে ডজ গাড়ি চালাতেন, লেফটেন্যান্ট প্রাইম। তাকে পরে ইন্দ্রপুর স্টুডিওতে বাইরে থেকে উকি দিয়ে দেখতে হতো যে ঢুকতে দিচ্ছে না, এরকম একটা সাংঘাতিক লাইফ। বলছে উত্তম কুমারের থেকে তখন নাকি টাকা বেশি ছিল। তখন তো উত্তম কুমার সবে হয়েছে আর কি, তো ও তো তারও আগে থেকে কাজ, কিন্তু লাস্টের দিকে আমার খুব দুরবস্থা গেছে, ভয়ঙ্কর। ইলেকট্রিক বিল দিতে পারছিলেন না বলে লাইন কেটে দেয়া, অনেক বস্তুতে থাকতেন লাস্টে। ওকে আর ওর সেকেন্ড বউটাকে আমি হেঁটে হেঁটে যেতে দেখেছি বড়িহাট ব্রিজ দিয়ে। হ্যাঁ ওই তার নামটা, ওইটাই নামটাই মনে করতে পারছি, বড়িহাট ব্রিজ দিয়ে। হ্যাঁ ওর নামটা আমারও মনে পড়ছে না। ও ছবি করেছে একটা দুটো। তখন এই ভদ্রমহিলার রোজগারেই উনি তখন সেরকম রোজগার করতেন না। হ্যাঁ মানে ওই যা সামান্য, যা খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আমি দেখছি গাড়ি করে আসতে, দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে, মানে হেঁটে যাচ্ছে। বালিগঞ্জের মেফেয়ার রোডে ফ্ল্যাট ছিল। হ্যাঁ জানি তো। সেই ভদ্রলোকের এই অবস্থা। ওর বউ, প্রথম বউ খুব মানে একটা ছবি করেছিল, করার পর ছেড়ে দিয়েছিল ওকে। ওর নাম কি কল্যাণী না কি এরকম একটা কি নাম ছিল, আমি এই অল্প অল্প শুনেছি তাদের সম্পর্কে। যাই হোক, হ্যাঁ তো সেই ছবি করতে করতে বম্বেতে গেলাম। বম্বেতে খুব বারবার যেতে হচ্ছিল, কখনো 7 দিনের জন্য, কখনো 6 দিনের জন্য। বড় রোল ছিল তো, রেগুলার আসতে হতো প্রত্যেক মাসে। তো সেই ছবিটা করতে গিয়ে একটা বাড়িতে আমরা ভাড়া ছিলাম, ওখানে অসীম কুমার থাকতো। অসীম কুমার ওখানকার বম্বের অসীম কুমার, মানে মানে ভোজপুরির উত্তম কুমার আর কি। তো সে ওখানে থাকতো। সে বললো তোমরা এই বাড়িটা ভাড়া নাও, আমি বলে দিচ্ছি। একজন পার্সি ভদ্রমহিলার বাড়িটা ভাড়া নিলাম, থাকতাম ওখানে। তো ওকে নিয়ে এসেছিল দেখতে, দেখা করতে। তারপরে ওই বাড়িটার ঠিক উল্টো দিকে অজন্তা প্যালেস বলে একটা হোটেল ছিল। সেই হোটেলের অনু মজুমদার ফুলেশ্বরী করবেন বলে ওখানে মুকুল দত্তকে গান লেখাতে গেছেন, স্ক্রিপ্ট শোনাবেন। উনি অজয়ের সঙ্গে দেখা হয়েছিল, অজয়কে বললো, অজয় বিশ্বাস, রাখির হ্যাঁ প্রথম হাজব্যান্ড না, তখন রাখি ছেড়ে দিয়েছে। তো এসে ও ওখানে থাকতো কাজ করবে বলে, এসে বললো এরকম তোমাদের এসছেন, স্ক্রিপ্ট শোনাবেন মুকুলদাকে। তো বলছি আমার যদি কোনো অসুবিধা না থাকে আমাকেও শোনাবে, স্ক্রিপ্টটা একসঙ্গে শুনিয়ে দিত ওই হোটেলে। তা আমি এমনিতে কোথাও যেতাম না। তো আমি বললাম ঠিক আছে, এইখানে তো এক পা হেঁটেই চলে যাব, ঠিক আছে যাও। আমি গেলাম, স্ক্রিপ্ট শুনলাম, আমার খুব পছন্দ হলো ফুলেশ্বরী রোলটা, যেটা আমি করলাম। পদ্মরানী, হ্যাঁ দেখো পদ্মরানীর একটা গানও ছিল অনুদার। সেখানে অনুকূলবাবু আমাকে দেখে বললেন আপনি বম্বেতে থাকেন? থাকি না, আসি মাঝে মাঝে কাজ করি, চলে যাই। আমার সঙ্গে দেখা করেননি? কেন? ওখান থেকে আর্টিস্টরা আসে আমার সঙ্গে দেখা করতে, আমি কাজ দিই ওদেরকে। আমি সেভাবে আসিনি, আমি একটা ছবি নিয়ে এসেছিলাম, আর আমি এভাবে কোনোদিন কাজ করিনি। গিয়ে বলি
কাজ দাও, কাজ দিন। আমি কাজ করবো। আমি কাজ একটা রোলও আমি এভাবে নিইনি। আমার কাছে কাজ এসছে, আমি কাজ করেছি। সে বাংলা ছবি বলুন না হিন্দি ছবি বলুন। তো বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা ডিরেক্ট ওই ড্রাইভারকে ডাকলো, বলে দিদিকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো, বাড়িটা দেখিয়ে এসো যদি দরকার হয়। আমি বললাম আমি এইটুকুনি হেঁটে যাবো। বলে না না, বাড়িটা দেখে আসুক, আমার যদি দরকার হয় আমি ডেকে নেবো আপনাকে। 7 দিনের মাথায় গাড়ি এলো, এসে বলছে এরকম साहब बोला आपको लेके जाने के लिए। हमने क्या ड्राइवर? बोले मालूम नहीं, कोई डायरेक्टर साहब फोन किया था, बोला कि दीदी को लेके आओ। তা আমি গেলাম। তো উনি, ওনার স্ত্রী ছিলেন চাঁদ উসমানি, তখনকার দিনের নাম করা আর্টিস্ট। বাড়িতে মাছের ঝোলের গন্ধ পাচ্ছি। বলছে আমার বউ সব বাংলার রান্না শিখেছে, ও নিজে রান্না করে, জিরে বাটা দিয়ে মাছের ঝোল হচ্ছে, বলছে ঢুকতেই গন্ধ পেয়েছি। ওসমানী বোধহয় কিশোর কুমারের সঙ্গে হিরোইন করেছে, অনেক 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 ছবি করেছে। তারপরে আমার সামনেই গুজরাটকে ফোন করলো, তখন আমার বাড়িতে না অনেক লোক এসছে, আমি ফেলে তো যেতে পারছি না, উনি কি কিছু মাইন্ড করবেন যে আমার কাছে পাঠিয়ে দেবে? আমি হ্যাঁ, ওনার কোশিশ ছবিটা দেখেছিলাম তার আগে, হ্যাঁ। তা আমি বললাম ঠিক আছে, আমার যদি কাজ নাও হয় ওনার সঙ্গে একটু কংগ্রেস করে আসবো, কংগ্রেস জানিয়ে আসবো। তো যাই হোক, আমাকে নিয়ে গেল গিয়ে ড্রাইভার বললো যে দিদি আয়, দিদি को बाजू में बिठाओ। আর পাশে একটা ঘর ছিল, সেখানে গিয়ে দেখলাম রাখির একটা জুতো উল্টে পড়ে আছে, এরকম করে হিল নিয়ে, এতখানি হিল জুতো এরকম উল্টে পড়ে আছে, একটা এরকম গদি পাতা, এদিকে একটা সোফা, এরকম সোফা ঠিক নেই, এরকম বেসার ডিমানের মতন। আমাকে গিয়ে ওখানে বসালো। উনি 10 মিনিট বাদে এলেন, এসে এরকম করে হাঁটু গিরে আমার সামনে এরকম করে বসলেন। তাহলে আমিও নাপতে যাচ্ছি, মানে না আপ বেঠি, আপনি বসুন। তারপরে একটা ছবি করছি, আপনি কি করছেন? আমি একটা ছবি করতে এসেছি, তো আপনার সঙ্গে আলাপ করবো বলে এসেছিলাম। আমার যে ছবির কাজ হোক না হোক আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি ছবি আপনার ওই ছবিটা আমার খুব ভালো লেগেছে, কোশিশ ছবিটা, সেই জন্য আমি বলতে এসেছি আপনাকে। তো উনি আমাকে পুরো গল্পটা শুনলেন। আমি একটা হিন্দি গল্প করছি, মানে খুব সুন্দর একটা গল্প, একটা সোলজারের গল্প, আচানক ছবি। সে তার বউকে খুব ভালোবাসতো, সে পুরো গল্পটা হিন্দি বাংলাতে বলে গেল, বলে কি বলে আমার বাহ খুব সুন্দর গল্প। তো বলছি আপনি একটা কাজ করবেন, আপনি আপনাকে আপনার নাম্বার দিচ্ছি, আপনি একটা ফোন করতে পারবেন? আমরা কাকে? বলে আমাদের প্রডিউসার। মানে সরি, এটা আমি করবো না।